আলাপকণ্ঠের আজকের আয়োজনে আপনারা শুনতে চলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প কাকাবাবু বনাম মূর্তিচোরের দ্বিতীয় পর্ব। ভবেন শিবলিঙ্গের সামনে হাঁটু গেড়ে বসে প্রথমে প্রণাম করল। তারপর সেই শিবলিঙ্গ ধরে খুব জোরে ঠেলা দিতেই সেটা সরে গেল খানিকটা। সেখানে দেখা গেল একটা অন্ধকার গর্ত। সেই গর্তে হাত ঢুকিয়ে ভবেন একটা মূর্তি তুলে আনলো। কাকাবাবু সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। প্রায় 1 হাত লম্বা একটা বিষ্ণু মূর্তি, কালো পাথরের তৈরি। ভবেন বলল, এটার বয়স 550 বছর, দাম পড়বে 18,000। কাকাবাবু বললেন, বাবা, খুব সুন্দর, খুব চমৎকার, দেখি আর কি আছে। ভবেন আর একটা মূর্তি তুলল। এটা একটা গণেশ, পাথরের নয়, মনে হয় পেতলের। ভবেন বলল, এটা পঞ্চধাতুর তৈরি, বিষ্ণুপুরের গণেশ, 300 বছরের পুরনো। এটার দাম পড়বে 12,000। সন্তু বলল, ওটা আমি নেব, ওটা আমার চাই। কাকাবাবু বললেন, নিবি নিবি, আগে দরদাম ঠিক হোক। আর কি আছে দেখি। ভবেনের পর আরো 7টা মূর্তি বের করে দেখালো। বেশিরভাগ নারায়ণের, একটা রাধাকৃষ্ণের, একটা দুর্গার। কাকাবাবু হতাশভাবে বললেন, যা, তাহলে কি হবে? এর একটাও যে আমার পছন্দ হলো না। ভবেন বলল, এগুলো দেখালাম, একটাও পছন্দ হলো না? কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বলল, না, একটাও পছন্দ হয়নি। কি করে পছন্দ হবে? গণেশের মূর্তি পঞ্চধাতুর বললেন। ওটা আসলে পেতলের, পুরনোও নয়। নকল পাথরের মূর্তিগুলো বড়জোর 50-60 বছরের পুরনো। আর এই যে বিষ্ণু মূর্তিটা, এটা একেবারে আসল আর পুরনো। এটা বিষ্ণুপুর মন্দির থেকে চোরাই জিনিস, ওটাও আমার চাই না। কুচবিহারের মদন মোহনের মূর্তিটা পেলে যত দাম লাগে তাতেই রাজি। সেই মূর্তিটা কোথায়? ভবেন এবার চোখ সরু করে কাকাবাবুর দিকে তাকিয়ে একটুকুক্ষণ তাকিয়ে রইল। তারপর হিংস্র গলায় বলল, তুমি আমার সঙ্গে ধোঁকাবাজি করতে এসেছো? তুমি পুলিশের লোক? কাকাবাবু নিরীহ বললেন, না না, আমি পুলিশের লোক নই। মদন মোহনের মূর্তিটা বার করো, তার জন্য যত টাকা চাও দেব। বনমালী এতক্ষণ চুপ করেছিল, এবার চেঁচিয়ে বলল, ভবেনদা, আমি এখানে আসতে চাইনি। এই লোকটা আমাকে ভয় দেখিয়ে জোর করে এনেছে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে আনিনি। ভবেন বলল, তুই এই খোকাটাকে জাপটে ধর, আমি এই বুড়োটাকে ধরছি। আমার সঙ্গে চালাকি করতে এসেছে। বনমালী সন্তকে দুহাতে জড়িয়ে চেপে ধরল, কিন্তু সে সন্তকে চেনে না। সন্ত সঙ্গে সঙ্গে জুজুৎসুর প্যাচে তাকে উল্টে দিয়ে দাঁড়াম করে ফেলে দিল মাটিতে। দেওয়ালে বনমালীর মাথা ঠকে গেল জোরে। সন্তু দুহাতে ধুলো ঝেড়ে বলল, একটু গায়ের জোর নেই। ভবেন তার পেছনের দেওয়ালের ঝোলানো একটা মস্ত বড় খাড়া তুলে নিয়ে কাকাবাবুকে বলল, দেব শেষ করে। কাকাবাবু বললেন, বা, খাড়াটা তো বেশ পুরনো মনে হচ্ছে, দেখি দেখি দাও তো, ওটার দাম কত পড়বে? ভবেন বলল, আমার সঙ্গে চালাকি করতে এসো না, এক কোপে মুন্ডু উড়িয়ে দেব। সঙ্গে টাকা পয়সা কি আছে বার করো তো বুড়ো। কাকাবাবু বললেন, আমাকে বুড়ো বুড়ো বলবে না, আমি খোড়া হতে পারি কিন্তু বুড়ো নই। তোমার থেকে আমার গায়ে জোর বেশি, খালি হাতে লড়াই করার সাহস আছে তোমার? ভবেন আবার খাড়া দিয়ে কাকাবাবুর মাথায় একটা কোপ মারতে যেতেই কাকাবাবু পকেট থেকে রিভলভার বের করলো। বকুনি সুরে বললেন, তুমি এত বোকা কেন ভবেন?
আমাকে মারতে আসছিলে? জানো না মানুষ খুন করলে ফাঁসি হয়? আমার হাতে এটা কি দেখেছো? খাড়া দিয়ে কি আর বন্দুক পিস্তলের সঙ্গে লড়াই করা যায়? খাড়াটা নামিয়ে রেখো, আমার কথা মন দিয়ে শোনো। ভবেন এবার ভয় পেয়ে কাঁচুমুচু করে বলল, পুলিশ? কাকাবাবু বললেন, না আমি পুলিশ নই। খোড়া পুলিশ তুমি দেখেছো কখনো? পুলিশ কি কখনো তার ভাইপোকে নিয়ে ঘোরে? মদন মোহনের মূর্তিটা কোথায়? কোচবিহার মন্দির থেকে যেটা চুরি হয়ে গেছে, বড় জাগ্রত দেবতা, সেটা ওই মন্দিরে আবার ফেরত দিতে হবে। ভবেন বলল, সে মূর্তি আমার কাছে নেই। সেই মূর্তি সম্বন্ধে আমি কিছু জানি না। কাকাবাবু বললেন, বেশ চোরাই মূর্তির ব্যবসা ফেদে বসেছ, ভাঙা মন্দিরে সাধু সেজে থাকা পুলিশ এতখানি জঙ্গলের মধ্যে সচরাচর আসে না। এলেও শিবলিঙ্গ সরিয়ে দেখবে না, শিবলিঙ্গের গায়ে হাত দেবে না পুলিশ। পুলিশও তো ঠাকুর দেবতার ভয় পায়। শোনো, তোমার সামনে দুটো পথ আছে। হয় তোমাকে আমি এখনই পুলিশের কাছে নিয়ে ধরিয়ে দেব, তুমি চোরাই মাল রাখো আর আমাকে খুন করতে চেয়েছিলে, দুটোই বড় অপরাধ। তবে তুমি যদি কোচবিহারের মদন মোহনের মূর্তিটা আমাকে ফেরত দাও, তাহলে তোমাকে আমি আপাতত ছেড়ে দিতে পারি। ভবেন আড়ষ্ট গলায় বলল, সে মূর্তি আমার কাছে নেই। কাকাবাবু বললেন, ফের মিথ্যে কথা? ভবেন বলল, আপনার পা ছুঁয়ে বলতে পারি, স্যার, মিথ্যে নয়, আমার কাছে নেই। কাকাবাবু বললেন, কার কাছে আছে? ভবেন বলল, আমি জানি না। কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে চলো থানায়, 10টি বছর জেলের ঘানি ঘোরাবে। ওহে বনমালী, তোমাকে ছাড়বো না, তুমিও জেল খাটবে। বনমালী কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিছু করিনি স্যার, আমি আপনার পথ দেখিয়ে এনেছি। কাকাবাবু বললেন, তুমি সন্তকে জাপটে ধরেছিলে, আমার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেবার মতলব করেছিলে, এখন চলো। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কাকাবাবু ভবেনের গালে এত জোরে একটা চড় মারলেন যে সে ঘুরে পড়ে গেল। কাকাবাবু বললেন, আমার দিকে যে অস্ত্র তোলে তাকে আমি নিজের হাতে কিছু শাস্তি দেই। আমাকে বুড়ো বলেছিলে, এখন দেখলে আমার হাতের জোর। ভবেন গোল গোল চোখে একটুখানি তাকিয়ে রইল কাকাবাবুর দিকে। সে এত অবাক হয়েছে যে কথাই বলতে পারছে না। একটু পরে ফিসফিস করে বলল, স্যার, আমি যদি আপনাকে ভোগলুর ডেরা চিনিয়ে দিই তাহলে আমাকে ছেড়ে দেবেন? বনমালী ভয় পেয়ে বলে উঠল, ওরে সর্বনাশ! কাকাবাবু জিজ্ঞাসা করলেন, এই ভোগলু বুঝি মদন মোহনের মূর্তি চুরি করেছে? ভবেন বলল, ভবেন বলল, সে চুরি করেনি। ভালো ভালো মূর্তি ভোগলুর কাছে জমা হয়, সেগুলো সে চোরা পথে বিলেতে পাঠায়, অনেক টাকা দাম পায়। ভোগলু অতি সাংঘাতিক লোক, সে যদি টের পায় যে আমরা তার নাম বলে দিয়েছি, তাহলে সে আমাদের খুন করে ফেলবে। তার হাতে অনেক গুন্ডা আছে, আমি দূর থেকে তার বাড়িটা দেখিয়ে দিতে পারি, তারপর আমি আর সেখানে থাকবো না। কাকাবাবু হেসে বললেন, তুমি আমি বিশ্বাস করব কি করে? তুমি দূর থেকে কান্নাকার বাড়ি দেখিয়ে সরে পড়বে আর আমি তাই মেনে নেব? তোমার মতন লোকদের তা মিথ্যে কথা বলতে বাধা নেই। এই সন্ত, ক্যামেরা বার কর। সন্ত অমনি পকেট থেকে একটা ছোট্ট ক্যামেরা বার করে ফটাফট ছবি তুলতে লাগলো। কাকাবাবু বললেন, ভবেন, তোমার আর তোমার এই চোরাই মালের আস্তানার ছবি তোলা রইল আমার কাছে। এই ছবি পুলিশের কাছে দিলে ধরা পড়ে যাবেই, বনমালীও পালাতে পারবে না।
এবার চলো দেখি কোথায় থাকে ভগলু। সেখান থেকে বেরিয়ে একেবারে সামনে সামনে চলল সন্ত, তারপরে বনমালী, তারপরে ভবেন, কাকাবাবু পেছনে। তিনি রিভলভারটা রেখে দিলেন পকেটে, শুধু একবার বললেন, ভবেন, মাঝপথে পালাবার চেষ্টা করলে কিন্তু তোমার একটা পা জন্মের মতো খোঁড়া হয়ে যাবে। তখন আমায় দোষ দিও না, আমার হাতের টিপ খুব ভালো, একটা গলিতে তোমার এক একটা পা খোঁড়া করে হবে। জঙ্গলের বাইরে রয়েছে একটা জিপ গাড়ি, ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। সবাই সেই জিপ গাড়িতে উঠল। সন্ত আর বনমালী পেছনে, ভবেন আর কাকাবাবু সামনে ড্রাইভারের পাশে। ভবেনের নির্দেশে গাড়িটা ছুটে চলল। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, এই ভগলুর আসল নাম কি? ভবেন বলল, তা তো জানি না স্যার, সবাই ভগলু ভগলু বলেই ডাকে। আর একটা থালা বাসনের দোকান আছে, কিন্তু ওর আসল ব্যবসা মূর্তি পাচার করা। ও কি নিজের লোক দিয়ে নানান মন্দির থেকে মূর্তি চুরি করে আনায়? না স্যার, এ লাইনে অনেক লোক আছে। কোচবিহারে এই মদনমোহন মূর্তি প্রথমে চুরি করে বিষ্টু দাস। সে পরের দিনই 5,000 টাকায় সেটা বিক্রি করে দেয় শিলিগুড়ির অজিত সিংকে। অজিত সিং সেটা 15,000 টাকায় বিক্রি করেছে শেঠ সুরজমালকে। পেছন থেকে সন্তু জিজ্ঞাসা করল, প্রথম চোরটার নাম বিষ্টু দাস, সে কাকে বিক্রি করেছিল? সন্তু একটা ছোট খাতা খুলে নামগুলো লিখে নিচ্ছে। ভবেন বলল, সেটা সুরজমল, মূর্তিটা আমার কাছে এনেছিল, কিন্তু দাম চাইল 35,000 টাকা। অত টাকা আমি দিতে পারিনি, তাই ভগলু নিয়ে নিয়েছে। ও বিলেত আমেরিকায় পাঠিয়ে লাখ লাখ টাকা রোজগার করবে। কাকাবাবু বললেন, একেই বলে চোরে চোরে মাসতুতো ভাই, তোমরা সবাই সবাইকে চেনো। প্রায় 1 ঘন্টা গাড়িটা চলার পর এসে থামল শ্রীপুর নামে একটা ছোট্ট শহরে। রেল স্টেশনের পাশেই বাজার, আর কিছু দোকানপাট ছাড়া সেখানে আর কিছুই নেই। বেশ রাত হয়ে গেছে, তবু কয়েকটা দোকান খোলা আছে। একটা থালা বাসনের দোকানের পাশ দিয়ে যখন জিপ গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, তখন ভবেন বলল, এই দেখুন স্যার, কাউন্টারে ভগলু বসে আছে, খুব বড় গোঁফ। ভগলুর চেহারাটা দেখবার মতন, মাথায় একটাও চুল নেই, চকচকে টাক, কিন্তু নাকের নিচে শেয়ালের লেজের মতো মোটা গোঁফ। মুখখানা গোল, বেশ হৃদয়স্পষ্ট চেহারা। দোকানে আরও 3-4 জন লোক রয়েছে, মনে হয় তারা খদ্দের নয়, ভগলুর দলেরই লোক। গাড়িটা বাজার পেরিয়ে যাবার পর দুটো পাকা দোতলা বাড়ি চোখে পড়ল। ভবেন বলল, এই প্রথম বাড়িটা ভগলুর, আর দ্বিতীয় ওর ভাইয়ের। দুটোই ভগলুর বাড়ি। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, চোরাই মূর্তিগুলো কোথায় রাখে? ভবেন বলল, তা আমি বলতে পারবো না স্যার, তবে আপনাকে আমি আর একটা খবর দিচ্ছি। কাছেই বাংলাদেশের বর্ডার, প্রত্যেক শনিবার একটা বড় হাট হয়। সেই হাটের দিন লোকজনের ভিড়ের মধ্যে ভগলু ভালো ভালো মূর্তি বাংলাদেশে পাচার করে দেয়। ওখান থেকেও কিছু জিনিস এদিকে আসে। এই শনিবার যদি নজর রাখেন, তাহলে মূর্তিটা হাতে নাতে ধরে ফেলতে পারেন। কাকাবাবু বললেন, মূর্তিটা এর মধ্যে যদি পাচার করে দেয়? ভবেন বলল, না, দেয়নি। আমাদের কানে তো সব খবর আসে। আরো বেশি দাম বাড়াবার জন্য ভগলু এখনো সেটা আটকে রেখেছে। কাকাবাবু বললেন, ঠিক আছে, দেখা যাক। এখান থেকে কোনো হোটেল আছে? রাতটা কাটাতে হবে তো। ভবেন বলল, একটা ছোট হোটেল আছে, কিন্তু সেখানে কি আপনারা থাকতে পারবেন? হাটবাজারের লোকেরা এসে থাকে। কাকাবাবু বলল, খুব থাকতে পারবো, একটা ঘর পেলেই হলো। ভবেন এবার হাত জোড়া করে বলল, আপনার কাছে দয়া চাইছে স্যার, এবার আমাকে ছেড়ে দিন। ভগলুর লোকজন আমাকে চিনতে পারবে, এখানে দেখলেই সন্দেহ করবে, যখন তখন খুন করেও দিতে পারে।
বনমালী কাকতি মিনতি করে বলল, আমাকেও মুক্তি দিন স্যার, নইলে ভগলু মেরে ফেলবে। কাকাবাবু বললেন, ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাদেরও এই চোরাই মূর্তির কারবার ছাড়তে হবে। 3 মাস পরে এসে আমি আবার খোঁজ নেব। তখনও যদি দেখি তোমরা একই রকম চালিয়ে যাচ্ছ, তাহলে তোমাদের ছবি দিয়ে দিব পুলিশকে। এখন যাও, ভাগো। ভবেন আর বনমালী লাফিয়ে জিপ থেকে নেমে দৌড়ে পালিয়ে গেল অন্ধকারে। হোটেলটা খুব সাধারণ, কিন্তু সেটার নাম তাজমহল হোটেল। ঘর ভাড়া 17 টাকা, ভাত ডাল বেগুন ভাজা আর বাটা মাছের ঝোল 9 টাকা। সেই খাবারই খেতে বসে কাকাবাবু ম্যানেজারের সঙ্গে ভাব জমালেন। তিনি বললেন, সে সরকারি চাকরি থেকে রিটায়ার করে তিনি নিরিবিলিতে থাকতে চান, তাই শ্রীপুরে তিনি জমি খুঁজতে এসেছেন। পছন্দ হলে এখানেই বাড়ি বানিয়ে এসে থাকবেন। রাত্রিরে আর কিছু করার নেই। দোতলার ঘরটি এসে ওরা দরজা বন্ধ করে শুয়ে পড়ল। শান্ত বলল, কাকাবাবু, এখানকার থানায় তো কোনো খবর দেওয়া হলো না। ভগলুর তো অনেক লোকজন, পুলিশের সাহায্য নিতেই হবে নিশ্চয়ই। কাকাবাবু বললেন, এখনই থানায় যাবার কোনো দরকার নেই। কেন জানিস? থানাতেও নিশ্চয়ই ভগলুর লোক আছে। ছোট জায়গায় সব জানাজানি হয়ে যায়। আমরা থানা গেলেই লোক আমাদের সন্দেহ করে। ভগলু খবর পেয়ে যাবে, সাবধান হয়ে যাবে। আগে দেখা যাক না আমরা নিজেরাই কি করতে পারি। শান্ত বলল, কাকাবাবু, আর একটা কথা জিজ্ঞাসা করব? কথাটা কাল থেকে আমার মনের মধ্যে খচখচ করছে। কাকাবাবু বললেন, কি কথা, বলে ফেল। শান্ত বলল, ছোটবেলায় একবার মামার বাড়িতে গিয়েছিলাম। সেখানে শিব ঠাকুরের একটা মন্দির ছিল। একদিন মন্দিরের মধ্যেও প্রসাদ নিতে গিয়ে পুরোহিত মশাই বললেন, এই দেখো দেখো, যেন মূর্তি ছুঁয়ে দিও না। ঠাকুরের মূর্তি ছুঁয়ে পাপ হয়। বারবার শুনে আসছি ঠাকুরের মূর্তি ছুঁলে পাপ হয়। কাকাবাবু বললেন, হ্যাঁ, সেই কথাটাই তো সবাই বলে। সন্ত জিজ্ঞেস করল, তাহলে এই লোকগুলো মূর্তি চুরি করেছে, ওরাও তো ছুঁচ্ছে, ওদের পাপ হচ্ছে না? কাকাবাবু হেসে বললেন, পাপ হওয়ার মতো মনের ব্যাপার। এইসব চোর ডাকাতগুলো কি আর সেরকম মন আছে? ওরা পাপ পুণ্য মানে না। চুরি করা, মানুষ খুন করাও তো মহাপাপ। চোর ডাকাতরা সে কোথাও ভাবে না। সন্ত বলল, আর একটা কথা, অনেক ঠাকুরই তো শুনেছি খুব জাগ্রত। এই চোর ডাকাতরা ঠাকুরের মূর্তি চুরি করেছে, যেখানে সেখানে ফেলে রেখেছে। জাগ্রত ঠাকুর নিজেকে রক্ষা করতে পারে না? ঠাকুর নিজেই চোরদের শাস্তি দিতে পারে না? কাকাবাবু বললেন, এটা মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এসব পাথরের বা কাঠের বা মাটির মূর্তি তো শিল্পীরা বানায়। যেমন সুন্দর সুন্দর পুতুল হয়, তারপর মন্দির প্রতিষ্ঠা করার পর আমরা সেগুলোকে ঠাকুর মনে করে শিব, বিষ্ণু, দুর্গা, গণেশ এদের সকলেরই গল্প আমরা জানি। তাই মূর্তিগুলো দেখলেই আমাদের যেসব মনে পড়ে, কিন্তু যারা সব কাহিনী জানে না, যেমন ধর কোনো বিদেশি এসে যদি এই রকম মূর্তি দেখে, তার কাছে পুতুলই মনে হবে। আর আমাদের মধ্যে যারা পূজা করে, তারা শুধু নিয়ম রক্ষার জন্য মাথা ঠুকে প্রণাম করে যায়। কেউ বেশি ভক্তি দিয়ে পুজো করে, কেউ ভয়ে ভয়ে পুজো করে, যার যেমন বিশ্বাস। যার বেশি বিশ্বাস সে মনে করে এই দেবতার মূর্তি মানুষের উপকার করতে পারে, অসুখ সারিয়ে দিতে পারে। ঠাকুরের পুজো ঠিকমতো না করলে মহা বিপদ হতে পারে। সবই বিশ্বাসের ব্যাপার। আসলে কিন্তু মানুষের উপকার করা কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতাই মূর্তির নেই। নিজেকেই বাঁচাতে পারে না, চোর ডাকাতদের ভক্তিও নেই, বিশ্বাসও নেই। মূর্তিগুলোকে মনে করে পুতুল। সন্ত বলল, শুনেছি অনেক চোর ডাকাতও পুজো করে। কাকাবাবু বললেন, সেটাও একটা মজার ব্যাপার। আগেকার ডাকাতরা কালী পুজো করে তবে বেরোতো,
ডাকাতি করতে গিয়ে মানুষ খুন করত। যারা মানুষ মারে, অন্যের সম্পত্তি ছিনিয়ে নেয়, কোনো দেবতা কি তাদের সমর্থন করতে পারেন? আজকালও দেখবি যারা খাদ্যের ভেজাল দেয়, জোচ্চুরি করে, গরিবদের ঠকায়, তারাই আবার বড় বড় মন্দির বানায়, ঢাক ঢোল বাজিয়ে পুজো দেয়। এই সবই মিথ্যে। মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় পুণ্যর কাজ। পরদিন সকালে উঠে কাকাবাবু আর সন্তু হোটেলের একটা বাচ্চা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ল। ছেলেটির নাম পরাণ। সেই সবাইকে ডেকে ডেকে জানিয়ে দিল যে এই খোড়া বাবুটি এখানে জমি খুঁজতে এসেছেন। জমি দেখার নাম করে পুরো জায়গাটা ঘুরে দেখল। শ্রীপুর জায়গাটা বেশ ছিমছাম। সুন্দর একটা পাতলা মতনও নদী আছে। পাতলা হলেও নদীটি বেশ তেজ, বেশ স্রোত আছে। খানিকটা দূরে একটা বড় নদীর সঙ্গে মিশেছে। ভোগলুর বাড়ি এই নদীর ধারেই। বাড়ির পেছন দিকে একটা ঘর রয়েছে, সেটা একেবারে নদীর উপরেই বলা যায়। পরাণের কাছে ভোগলুর সম্পর্কে কিছু খবরও পাওয়া গেল। তাকে এখানে সবাই ভয় পায়। সে স্থানীয় লোক নয়, বাইরে কোনো এক জায়গা থেকে এসেছে। এখানে ব্যবসা শুরু করেছে, একটা থালা বাসনের দোকান করেই কি করে সে বড়লোক হয়ে গেল তা কেউ জানে না। 4-5 জন গুন্ডা মতন লোক সব সময় থাকে তার পাশে। থানার লোকজনের সঙ্গে তার ভাব আছে। পুলিশেরা প্রায় তার বাড়িতে নেমন্তন্ন খেয়ে যায়। ভোগলু নিজেও নাকি দারুণ পেটুক। সে এটাই 2টো মুরগি খেয়ে ফেলতে পারে, 2 কিলো পাঁঠার মাংস খায়, গোটা একটা রুই মাছ না হলে তার চলেই না। দুপুরবেলা রোজই সে একা একা নদীর ধারে ছোট ঘরটার বসে। সবার সময় অন্য লোক কাছে থাকা সে পছন্দ করে না। রাত্রিরে সে ওই ছোট ঘরটাতে থাকে। সকালে নদীতে স্নান করে, সবে পুজো করে, পুজোর সময় সে চেঁচিয়ে চেঁচিয়ে মন্ত্র পড়ে, গান গায়। তারপর ওই ঘরেই তাকে খাবার দেওয়া হয়। প্রচুর খেয়ে খানিকক্ষণ ঘুমিয়ে তারপর বিকেলের দিকে সে দোকানে এসে বসে। সারাদিন ঘোরাঘুরি করে সে সব দেখে নিল। ভোগলুর ধারে কাছেও গেল না। রাতের বেলায় শুয়ে শুয়ে সন্তুকে বলল, একটা সমস্যা আছে রে। সন্তু, মদনমোহনের মূর্তিটা কোথায় লুকিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। সন্তু বলল, ওই নদীর ধারের ছোট ঘরটায় ভোগলু ঘুমোয়, মনে হয় ওখানেই কোথাও আছে। অত দামি জিনিস নিশ্চয়ই সে চোখের আড়াল করবে না। কাকাবাবু বললেন, অবশ্য ঠিক, ছোট ঘরটা একবার ভেতরে ঢুকে দেখা দরকার, কিন্তু মাটির তলায় রেখেছে না কোথায় রেখেছে তা দেখতে অনেকটা সময় লাগবে। রাত্রিরে নিশ্চয়ই ওখানে কেউ পাহারা দেয়। সন্তু বলল, একটা কাজ করব, সকালবেলা যখন ভোগলু নদীতে স্নান করতে যায় তখন এক ফাঁকে আমি ওই ঘরে ঢুকে পড়ব। তারপর দুপুরবেলা ও বেরিয়ে গেলে খুঁজে দেখব ঘরটা। কাকাবাবু বললেন, খাটের নিচে কতক্ষণ লুকিয়ে থাকবি? একটু নড়াচড়া করলে, কিংবা তোর যদি হাঁচি পায় হঠাৎ, গলা খুসখুস করে যদি, তাহলেই ধরা পড়ে যাবে। ভোগলুর কিরকম গাট্টা গোট্টা চেহারা দেখছিস তো? সন্তু তাচ্ছিল্যের সঙ্গে বলল, ধরা পড়ব না আমি, ধরা পড়লেও আমাকে ধরে রাখতে পারবে না। কাকাবাবু বললেন, উহু, তাহা হয় না, এত ঝুঁকি খুব বেশি, অন্য কোনো উপায় ভেবে দেখতে হবে, এখন ঘুমো। ভোরবেলা কিসের জন্য শব্দে কাকাবাবুর ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে দেখলেন সন্ত জামা প্যান্ট পরে বাইরে বেরোবার জন্য তৈরি হয়ে গেছে প্রায়। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, কিরে সন্তু, কোথায় যাচ্ছিস? সন্ত বলল, তুমি কিছু চিন্তা করো না কাকাবাবু, আমি ভোগলুর উপর নজর রাখতে যাচ্ছি, নদীর ধারে বসে থাকব। কাকাবাবু বললেন, তুই তো শুধু বসে থাকার ছেলে না, ভোগলুর ঘরে ঢোকার চেষ্টা করবি ঠিক। ভোগলু দুপুরের আগে ও ঘর থেকে বেরোয় না, পুজো করে অনেকক্ষণ ধরে, খাবার খায়। তুই এত সকাল সকাল গিয়ে কোথায় বসে থাকবি? সন্তু বলল, আমার আর শুয়ে থাকতে ইচ্ছা করছে না। আমি কাল একবার ও ঘরে জানালা দিয়ে উঁকি মেরে দেখেছি, পাশে একটা ভাড়ার মতন ছোট্ট ঘর আছে। যদি ভেতরে ঢুকতে পারি
তাহলে এই ঘরটাতে থাকবার চেষ্টা করব। ভগলু বেরিয়ে যাবার পর খোঁজাখুঁজি শুরু করব। কাকাবাবু বললেন, তখনও নিশ্চয়ই বাইরে পাহারা থাকবে। ঠিক আছে, তুই যখন জেদ ধরছিস, আমার রিভলভারটা নিয়ে যা। কারুকে মারবি না, শুধু আত্মরক্ষার দরকার হলে ভয় দেখাবি। রিভলভারটা পেয়ে সন্তু খুশিতে ছটফট করতে লাগলো। কাকাবাবু সহজে সন্তুকে রিভলভার হাতে দেন না। সে বলল, তুমি চিন্তা করো না, আমি বিকেলের মধ্যেই আসছি, তুমি ঠিক খবর পেয়ে যাবে। কাকাবাবু বললেন, শোন, তুই মদনমোহনের মূর্তির সন্ধানটা পেয়ে গেলে নিয়ে আসার চেষ্টা করিস না। চোরের উপর বাটপারি করা ঠিক নয়। ভগলুকে হাতে নাতে ধরতে হবে। সন্তু প্রায় ছুটে বেরিয়ে গেল। কাকাবাবু বিছানায় শুয়ে রইলেন। খানিক পরে একজন চা নিয়ে এলো। কাকাবাবু চা খেতে খেতে একটা বই পড়তে লাগলেন। বেলা গড়িয়ে গেল। 11টা বেজে যাওয়ার পর আর ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছিল না। বেরিয়ে হোটেলে থেকে প্রথমে ভাবলেন জিপ গাড়িটা নিয়ে বেরোবেন। তারপর ঠিক করলেন হেঁটেই যাবেন। আকাশ মেঘলা আজ, রোদ নেই, গরমে নেই, হাঁটতে ভালোই লাগবে। একটা চিঠি লিখে গাড়ির ড্রাইভারকে পাঠিয়ে দিলেন থানায়। তিনি যেখানে এসেছেন তা পুলিশকে জানিয়ে রাখা দরকার। কি জন্য এসেছেন তা জানাবার দরকার নেই। হাঁটতে হাঁটতে তিনি চলে এলেন নদীর ধারে। এইটুকু নদী কিন্তু হেঁটে পার হওয়া যায় না। এক জায়গায় খেয়া পারের ব্যবস্থা আছে, অবশ্য লোকজন বিশেষ নেই। ভগলুর বাড়ির পেছনে বাগান, তারপরে একেবারে শেষ দিকে নদীর ধার ঘেঁষে একখানা ঘর। ঠিক ঘর নয়, সেটা একটা ছোট বাড়ির মতন। ঘরের সঙ্গে বাথরুম আর একটা ছোটখাটো বারান্দাও রয়েছে। সন্তুকে কোথাও দেখা যাচ্ছে না। সেই ভোরে বেরিয়েছে। ভগলুর ঘরের মধ্যে ঢুকে পড়েছে নাকি? কাছাকাছি গিয়ে শুনলেন একজন লোক চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন বলছে, একঘেয়ে সুর। এই কি ভগলুর পুজো নাকি? কোনো দেবতার পুজো করে ভগলু? এরা বিচিত্র লোক। রোজ সকালে ভক্তি ভরে পুজো করে, আবার ঠাকুর দেবতার মূর্তির ব্যবসাও করে। সন্তু নিশ্চয়ই ধরা পড়েনি, তাহলে ভগলু এমন নিশ্চিন্তে পূজা করতে পারত না। সন্তুকে ধরে ফেললে ভগলু নিশ্চয়ই খোঁজ খবর করত। সন্তুর সঙ্গে কে আছে সে সন্ধানও পেয়ে যেত। আরো কিছুক্ষণ পর একজন লোক কয়েকটা খাবারের পাত্র নিয়ে ঢুকল। কাকাবাবু ভাবলেন সন্তু সকাল থেকে কিছু খায়নি, বিকেল পর্যন্ত না খেয়ে থাকবে। সেই লোকটি বেরিয়ে এসে ভেতরের বাড়ি থেকে আর 2-3টে ডেকচি ভর্তি কি সব নিয়ে ফিরে এলো। এরকম আরো একবার খাবার আসছে তো আসছেই। কাকাবাবু একটা বড় তেঁতুল গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলেন। এত খাবার ভগলুর জন্য? একটা লোক এত খেতে পারে? হঠাৎ তার মাথার মধ্যে একটা ঝিরিক খেয়ে গেল। সেই লোকটা যখন আরেকবার কয়েকটা খাবারের ডেকচি নিয়ে ফিরে আসছে, কাকাবাবু তখন গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। লোকটির পিঠে তার একটা ক্রাচ ঠেকিয়ে গম্ভীর গলায় বললেন, তা বন্দুকের নল, চেঁচালেই প্রাণটা বেরিয়ে যাবে। যেমন যাচ্ছ তেমন যাও। লোকটা কাঠের পুতুলের মতো এক পা একটা করে হেঁটে যাচ্ছে। কাকাবাবু ভেবেছিলেন তিনি ঘরের মধ্যে আরো 2-3 জন দেখতে পাবেন, কিন্তু ঘরে ভগলু ছাড়া আর কেউ নেই। টেবিলের উপর মস্ত বড় একটা থালা। ভগলু একা একা বসে খাচ্ছে, ঠিক যেন একটা রাক্ষস। তার থালার পাশে মাছের কাঁটা আর মাংসের হাড়ের পাহাড় জমে আছে। সে একটা মস্ত বড় মাছের মুড়ো ধরে চিবুচ্ছে। ঝোল গড়াচ্ছে মুখের দুপাশ দিয়ে। সে বোধহয় দুহাত দিয়ে খায়, দুহাত দিয়ে লেগে আছে ঝোল।
কাকাবাবু দেখে সে ভুরু কুঁচকে বললেন, এ কে? এই মংলু। এ কাকে নিয়ে এলি? মংলু নামে এই লোকটি বলল, কি জানি, আমার পিঠে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে। ভগলু দেখতে পাচ্ছে কাকাবাবুর হাতে বন্দুক টন্দুক কিছুই নেই। সে গর্জন করে উঠল, হাদারাম, পেছন ফিরে একবার তাকিয়ে দেখতে পারলি না? ধর ওই লোকটাকে। মংলু গিস গাট্টা গোট্টা জওয়ান। সে ডেকচি দুটো টেবিলের উপর রেখেই ঘুরে দাঁড়ালো। কাকাবাবু একটা ক্রাস তুলে বললেন, মারামারি করার দরকার নেই, আগে আমার কথা শোনো। ভগলু, তুমি কোচবিহারের মদনমোহন মূর্তিটা রেখে দিয়েছ কেন? এই নিয়ে যে কোচবিহারে দাঙ্গা বাঁধার উপক্রম, তুমি নিজে একজন ভক্ত হয়ে ঠাকুর দেবতার মূর্তির ব্যবসা করো? ছি, ওটা ফেরত দিয়ে দাও। ভগলু বলল, কে বলল ওই মূর্তি আমার কাছে আছে? কাকাবাবু বললেন, আমি ঠিক খবর নিয়েই এসেছি, মূর্তিটা আমায় দিয়ে দাও। ভগলু বলল, এই মংলু, লোকটাকে ধরতে পারছিস না? সেই মুহূর্তে আরও একটা লোক ঢুকলো ঘরে, সঙ্গে সঙ্গে পেছন থেকে জড়িয়ে ধরল কাকাবাবুকে। মংলুও ঝাঁপিয়ে পড়ে কাকাবাবুর ক্রাস দুটো কেড়ে নিল। ভগলু খুশি হয়ে বলল, বা 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 বাবা, বেচো, তুই ঠিক সময় এসে পড়েছিস। লোকটাকে বাদ, পকেটে দেখ বন্দুক পিস্তল কিছু আছে কিনা। কাকাবাবু দুহাত তুলে বলল, বাঁধতে হবে না, আমার কাছে কোনো অস্ত্র নেই। তুমি খাওয়া শেষ করে নাও, এই তোমার শেষ মাছের মুড়ো খাওয়া। এরপর তোমায় 10 বছর জেলে থাকতে হবে। ভগলু বলল, তুমি একটা খোড়া, আমাকে জেলে পাঠাবে? কাকাবাবু বললেন, কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়াও বলতে নেই, জানো না? জেলে তোমায় যেতেই হবে। তুমি কি ভাবছো আমি একা তোমার এই ঘরে বাঘের গুহায় ঢুকেছি? পুলিশ তোমার বাড়ি ঘিরে ফেলেছে। এখানকার পুলিশ নয়, কলকাতার পুলিশ। 10খানা রাইফেল আছে। তোমার বাড়ির সব খুঁজে তারপরে এই ঘরে আসবে। শুধু মদনমোহনের মূর্তিটা পেলেই তোমায় অন্তত 10 বছরের জেল থাকতে হবে। ভুগলু উঠে দাঁড়িয়ে দাঁত কিরমির কিরমির করতে বলল, মদনমোহনের মূর্তি আমি নদীতে ফেলে দেব, কেউ খুঁজে পাবে না। তারপরে আমায় কে ধরবে? কোনো প্রমাণ থাকবে না। একদিকে দেওয়ালের একটা বড় কুলুঙ্গির তাতে এক জোড়া খুব ছোট রাধা কৃষ্ণের মূর্তি আর প্রচুর ফুল। ভগলুর এই মূর্তি পুজো করে বলে মনে সেই কুলুঙ্গির ঠিক নিচে ধাক্কা দিতেই দেওয়ালের খানিকটা অংশ সরে গেল। ভগলু তার মধ্যে হাত গলিয়ে বার করে আনলো একটা কালো পাথরের মূর্তি। সেটা সে ছুঁড়ে ফেললো, দেবার জন্য ছুটে গেল জানালার দিকে। পাশের ঘরের দরজা ঠেলে বেরিয়ে এলো, হাতে তার রিভলভার। কাকাবাবু চেঁচিয়ে উঠে বললেন, ভগলু ভগলু ভগলু, তুমি একটু হাতে এই মূর্তিটা ধরলা, জাগ্রত ঠাকুর জানো না, অপবিত্র হাতে ছুলে সেই হাতে পুষ্ট হয়? ভগলু বলে উঠল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে তার হাত থেকে সেই মূর্তিটা খসে পড়ে গেল মাটিতে, আর ঠিক তার সঙ্গেই একটা গুলির শব্দ হলো। পাশের ঘরের দরজা ঠেলিয়ে বেরিয়ে এলো সন্তু, হাতে তার রিভলভার। সিনেমার নায়কের মতো কায়দায় সে রিভলভারের নলে ফু দিয়ে বলল, প্রথমবার কারুকে মারিনি, শুধু ভয় দেখিয়েছি। এরপর কেউ নড়লেই তার মাথা গুলি করব। কাকাবাবু এগিয়ে গিয়ে মূর্তিটা তুলে নিলেন, টেবিলের উপর থেকে জলের গ্লাস নিয়ে এটা ভালো করে ধুয়ে পকেট থেকে রুমাল বার করে মুছে নিলেন। ভুগলে এবার বেরিয়ে পড়া সন্তুকে সাবধান, ও কিন্তু খুব ভালো গুলি চালাতে পারে। রাস্তার লোকেরা অবাক হয়ে দেখল সন্তুর মতন একটা বাচ্চা ছেলের হাতে রিভলভার, আর তার সামনে মাথা উপর হাত তুলে আছে ভগলু আর তার 2 চেলা। একটু পেছনে ক্রাসে ভর দিয়ে একজন পৌর মানুষ হাঁটতে হাঁটতে ওর পৌঁছে গেল থানায়। কাকাবাবু জিপটা চলে এলো খবর পেয়ে। খানিক বাদে থানা থেকে বেরিয়ে এসে জিপে উঠে কাকাবাবু বললেন, যখন দেখলাম অত খাবার খাচ্ছে ভগলুর ঘরে,
তখন মনে হলো নিশ্চয়ই ওখানে আরো 2-3 জন লোক আছে। অত খাবার কি একজন মানুষ খেতে পারে? তাহলে নিশ্চয়ই তুই ধরা পড়ে গেছিস। তোকে আটকে রেখে ভগলু তার সঙ্গীদের নিয়ে কিছু পরামর্শ করছে আর খেতে খেতে সন্ত বলল, আমি তো ভোর থেকেই ওর পাশের ছোট্ট ঘরটায় ঢুকে বসে আছি। ভগলু টেরও পায়নি, কিন্তু মূর্তিটা কোথায় আছে তা বুঝতে পারিনি। অন্য একটা মূর্তি পুজো করেছিল। কাকাবাবু বললেন পুলিশের কথা বলতেই কাজ হলো, কিন্তু মূর্তিটা জলে ফেলে দিলেও মুশকিল হতো। তবে হাতে পুষ্টু হবে বলা মাত্রই কিরকম ভয় পেয়ে গেল দেখি। সন্ত বলল, এরা ঠাকুরের মূর্তি ভয় পায়, আবার বিক্রিও করে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, সেই তো, কি বিচিত্র মানুষেরা। ঠাকুর দেবতায় বিশ্বাস আছে, আবার কাকার লোভ বসে বিশ্বাস চাপা পড়ে যায়। দুজনেই হাসতে লাগলো প্রাণ ভরে। প্রিয় আলাপকণ্ঠের গল্প পিপাসু বন্ধুরা, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প কাকাবাবু বনাম মূর্তিচোর এখানেই শেষ করছি। আশা করছি আমাদের প্রতিটা ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী গল্পগুলো যেন আরও সুন্দর এবং সাবলীলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই দোয়া রাখবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আলাপকণ্ঠের পাশেই থাকুন। ধন্যবাদ।